নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক পুজোর আগে, মানে পুজো মানে প্রাণের পুজো, আবেগের পুজো, আপনাদের সবার পুজো, আমাদের সবার পুজো। 1 বছর অপেক্ষা করার পর কিন্তু আমরা এই 5টা দিন পাই। কিন্তু আজকে যেহেতু পুজোর আগে শেষ পর্ব, আপনারা জানেন যে বৃষ্টির জন্য কলকাতায় রাস্তায় জলমগ্ন হয়ে 11 জন মানুষ কিন্তু মারা গেছেন, এবং তাই নিয়েই সিএসসি বলছে না, আমাদের এ দায়িত্ব নয়। মুখ্যমন্ত্রী বলছেন এটা সিএসসিরই দায়িত্ব। সুতরাং এই দায়ভার কাকে নিতে হবে এবং এর জন্য কারা দায়ী? 11টা তরতাজা প্রাণ চলে গেল, এর জন্য কারা দায়ী? এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব, এবং এর সঙ্গে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। এবং তার জন্য আমাদের সঙ্গে আজ যিনি অতিথি আছেন আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আপনাদের খুব পরিচিত মুখ, তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, এসসি ওবিসি সেলের এবং তৃণমূল নেতা রাজু ঘোষ। রাজুদা, ট্রাইব টিভি স্টুডিওয়ে আপনি প্রথমবার এসছেন। আপনার পুজো খুব ভালো কাটুক, এবং ভোটের আগে শেষ পুজো বিধানসভা নির্বাচনের আগে, এবং আপনাকে হট সিটে হট টকে স্বাগত। আপনাকে এবং সমস্ত ট্রাইব টিভির যত দর্শক আছে সকলকে আমি নমস্কার এবং পুজোর শুভেচ্ছা জানাই, এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজোর পরে আবার দেখা হবে। একদম। আচ্ছা রাজুদা, আমি যেটা প্রথমেই জিজ্ঞেস করবো আপনাকে, এই যে ধরুন যে বৃষ্টি হলো, নিশ্চয়ই রেকর্ড বৃষ্টি, মেঘ ভাঙা রেকর্ড বৃষ্টি হয়তো কলকাতায় লণ্ডভণ্ড করে দিয়েছে। কিন্তু রাজুদা, আমার প্রশ্ন, যেখানে 11 জন মানুষ যারা রাস্তায় নামলো, তারা কিন্তু নামনার সময় জানেননি যে তারা আর ফিরবে না, তারা হয়তো বেঁচে থাকবে না। আমার প্রশ্ন, সিএসসির তরফ থেকে বলা হচ্ছে যে এতগুলো ল্যাম্পপোস্ট আমরা কী করে দেখব? মুখ্যমন্ত্রী বলছেন এটা সিএসসির গাফিলতি, ক্ষতিপূরণ থেকে শুরু করে সব কিছু। এই যে দোষারোপ, ব্লেম গেম, রাজুদা। দেখুন, এখানে যে 11 জন মারা গেছে, এটা খুব দুঃখের বিষয়। পুজোর আগে যারা তার আত্মীয়কে, যারা আপনজনকে হারিয়েছেন, একমাত্র সেই পরিবারই বোঝে। আমরা যারা রাজনীতি করি আমরা শুধু বলতে পারি, কিন্তু সেই বেদনা সেই পরিবারের মতো আমাদের মনে হয়তো সমবেদনা থাকতে পারে, কিন্তু সেই পরিমাণে বেদনা আমাদের মধ্যে জাগবে না। তাদের জন্য সত্যি খুব একটা দুঃখের খবর এবং দুঃখের বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন যে বিষয়টা চলছে, যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এটা সম্পূর্ণ সিএসসির দায়, এবং তারা বলছে এটা রাজ্য সরকারের দায়। ঘটনাটা ঘটেছে কি, রাজ্য সরকারের অধীনে রয়েছে খুঁটি খাম্বা যেগুলো, সেইগুলো রাজ্য সরকারের দেখভালের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু বিদ্যুৎ যারা সরবরাহ করে তারা হলো সিএসসি। তো তাদের কাজ বিদ্যুৎ দেওয়া, এবং তাদের কাজ তারটাকে ঠিকমতো মেনটেনেন্স করা। বিদ্যুৎ যায় কিসের মাধ্যমে? তারের মাধ্যমে। তাহলে তার এবং এই বিদ্যুৎ, এই দুটো কিন্তু সিএসসি। যে কারণে যারা মারা গেছে তারা কিন্তু সবটাই বিদ্যুতের কারণে মারা গেছে। বিদ্যুৎটা ছিঁড়ে পড়লো কেন, জলের মধ্যে ঢুকলো কেন, বা ল্যাম্প পোস্টের সাথে কানেক্ট হলো কেন, এই যে টোটাল বিষয়টা, এটা প্রাইভেট যে সংস্থা, গোয়েঙ্কাদের যে কোম্পানি, এই কোম্পানিকে কিন্তু আজকে নয়, এটা বহু বছর আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন এই প্রাইভেট কোম্পানিকে সিপিএমের আমলে তারা দিয়ে গেছিল যে তারা বিদ্যুৎ সরবরাহ করবে, তারা পুরো বিষয়টা দেখবে। সিপিএমের সময় থেকে তারা এটা চালিয়ে আসছে। আজকে অনেক সিপিএমের নেতাকেও দেখছি এই বিষয়ে কথা বলতে। তো আমি তাদের কাছে, এটা আমার খুব ছোট্ট প্রশ্ন, আরে দাদা, আপনারাই তো গোয়েঙ্কা অ্যান্ড কোম্পানিকে আপনারাই দিয়েছেন বরাত, আজকে তাদেরকে টেন্ডার দিয়েছেন, যত বছরের চুক্তি তাদেরকে করেছেন সেই চুক্তি অনুযায়ী তারা আজও চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে রাজ্য সরকার, তার তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে আর্থিক ক্ষতিপূরণ এবং তাদের ফ্যামিলির একজনকে চাকরি, এটা অতি মানবিক সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রী বলেই এই পদক্ষেপটা তিনি নিয়েছেন, এবং এই ক্ষতিপূরণের কথা তিনি বলেছেন। যদিও একজন মৃত মানুষকে ক্ষতিপূরণ দিয়ে ফিরিয়ে আনা যায় না, বা সমপরিমাণ ক্ষতিপূরণ কখনো হতে পারে না, কিন্তু তবুও তার পরিবারে যদি কিছু সাপোর্ট লাগে, কিছু কাজে লাগে, তাই ক্ষতিপূরণ এবং তার বাড়িতে একটা চাকরির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এটা তো একটা বড় মানবিক প্রত্যাখ্যান করেছে তার পরিবারের পক্ষ থেকে। না, সেটা মেয়র গেছিলেন গতকাল, ঠিক, সেটা হয়তো কেউ করেছে প্রত্যাখ্যান, তাদের করতে পারে, হয়তো চাকরির প্রয়োজন নেই বা তাদের অর্থের প্রয়োজন নেই, করতেই পারে, সেটা বিষয় নয়। কিন্তু এটা তো নয় যে এর জন্য দায়ী রাজ্য সরকার। দেখুন, প্রকৃতির যে দোষ,
প্রকৃতির যে বিষয় সেটার উপরে কোনো তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, কেন্দ্র সরকার কারোর হাত থাকে না। যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যেমন উত্তরাখণ্ডে কিছুদিন আগে প্রচণ্ড বন্যা, 50 জন নিখোঁজ এখনো পর্যন্ত, প্রচণ্ড বন্যা, দিল্লি যমুনা নদীর জলে দিল্লিতে ভটভটে নৌকা চললো, কত লোক অসুস্থ, কত লোক মারা গেল। মহারাষ্ট্রে কেন্দ্র শাসিত রাজ্যগুলোতে যখন হয়, আমরা কিন্তু এরকম প্রকৃতির উপরে নোংরা রাজনীতি করি না, যেটা ওরা করে। ওরা আজকে এরকম একটা দেখুন, এই যে জল, আমরা তো দেখিনি 1978 সালে নাকি এরকম একটা ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল। এত পরিমাণে বৃষ্টি কেউ আমরা দেখিনি। 48 বছর পরে এত পরিমাণে বৃষ্টি, এমনকি আবহাওয়া দপ্তরও ঠিকমতো মানুষকে তথ্য জানাতে পারেনি। তারাও বলেছিল যে 1.7 মিলিমিটার, 170 মিলিমিটার পর্যন্ত প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, 170 মিলিমিটার। কিন্তু হলো কোথায়? কোথাও 300 মিলিমিটার। এই যে এত জল, এই জলটা হঠাৎ করে যদি এসে যায়, সেই জলটা স্বাভাবিকভাবে জমবে। বর্ষাকালে জল হবে, বৃষ্টিতে যদি বেশি পরিমাণে জল হয়, নিচু জায়গায় জল জমবে, সেটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আজকে শুক্রবার, আমরা যারা এই টিভিতে এখন দেখছি, কিন্তু আপনারা দেখুন যেই দিন মাত্র 5 ঘন্টায় যে পরিমাণে জল হয়েছে, বর্ষাকালে সিজনে পিক টাইমে 1 মাসেও অত জল হয় না, যেটা 5 ঘন্টায় হয়েছে। সেই জলটাকে এই রাজ্য সরকার, কলকাতার পুরসভা, তারা কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে, যেই দিন সকালে আপনারা বেরোতে পারেননি, পরের দিন সকালে রাস্তা শুকনো খটখটে। অর্থাৎ এই যে জল নামাতে সক্ষম, এর জন্য তো রাজ্য সরকারের কৃতিত্ব এবং তার সম্পূর্ণ ক্রেডিট পুরসভা দপ্তরের। কারণ এত পরিমাণে জলটাও কিন্তু তারা নামিয়ে ফেলেছে মাত্র 24 ঘন্টার মধ্যে। তার জন্য কোনো বিরোধী নেতাকে দেখলাম না, না টুইট করতে, না ফেসবুক করতে, কেউ একটা পোস্ট পর্যন্ত করলো না যে ধন্যবাদ রাজ্য সরকার এত তাড়াতাড়ি জল নামিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ তারা শুধু নিন্দুক, তারা নিন্দার কাজ করে, ভালোটাকেও তারা খারাপভাবে দেখে, আবার খারাপটাকেও তারা ওই খারাপভাবেই দেখে। অর্থাৎ এদের কাজই হলো খারাপ বলা এবং খারাপ ভাবা। কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার, তারা সব সময় মানুষের কল্যাণে, মানুষের সাথে, মানুষের পাশে থেকেছে এবং কাজ করে যাচ্ছে। কে কি বললো সেটা কথা নয়, শুধু মানুষের কাজ করে যাও, মানুষের সাথে থাকো আর মানুষের পরিষেবা দিয়ে যাও। এই নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন, যার ফলে মানুষও দুহাত ভরে বারবার আশীর্বাদ করছেন, আপনারা দেখছেন। বেশ রাজুদা, তাহলে আমরা চাইবো যে পুজো যদিও ফোরকাস্ট করা ভালো নয়, পঞ্চমীর পর থেকে কিন্তু আবারও নিম্নচাপের পূর্বাভাস আছে এবং একটা খুব বড় চ্যালেঞ্জ কিন্তু, কারণ যে পরিমাণে বৃষ্টি প্রেডিক্টেড হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও বানবাসী হবে কলকাতা, এবং 5টা দিন বিক্ষিপ্ত বৃষ্টি নয়, ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জারি করছে। রাজুদা, পরে যে প্রসঙ্গে আসবো, যে এটাই শেষ পুজো বিধানসভা ভোটের আগে, কতটা চ্যালেঞ্জ? না, এরকম চ্যালেঞ্জের বিষয় নাই কিছু। তৃণমূল কংগ্রেসে নতুন করে যে স্টুডেন্ট সারা বছর ভালো পড়ে, সারা বছর বই নিয়ে পড়ে, সারা বছর তার নিয়মিত ক্লাসে যায়, সব কিছু করে, তার তো পরীক্ষা এলে কোনো চিন্তা থাকার বিষয় নয়। যারা সারা বছর পড়ে না, ফাজলামো করে ঘুরে বেড়ায়, তাদেরকে পরীক্ষার সময় রাজ্যকে বই পড়তে হয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার সারা বছর মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, পুজোতে আছে, পার্বণে আছে, ঈদে আছে, মহরমে আছে, সব সময়তেই মানুষের সাথে আছে। তাহলে এখানে নতুন করে যে শেষ পুজো বা প্রথম পুজো বলে তৃণমূল কংগ্রেসের কাছে কিছু নয়, নর্মাল, যেমন সবার কাছে, সেটা আমাদের কাছে, প্রত্যেকের কাছে। কারণ আমরা জানি, কর্মে বিশ্বাসী আমরা। কে কী বললো সেটা নয়, আমরা ভালো কাজ করেছি, আগামী দিনেও ভালো কাজ করব, মানুষ আমাদেরকে দেখবে। আমরা চাই পুজো সবাই এনজয় করুক, কারোর কোনো যাতে পুজোয় অসুবিধা না হয়, বিঘ্ন না হয়, একটু বৃষ্টি যাতে না কম হয়, অন্তত যদি মানুষ ভালোভাবে ঠাকুর দেখতে পারে। কারণ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রচুর আর্থিক একটা উপার্জন হয়, প্রচুর মানুষ তাদের একটা সারা বছর এই পুজোর উপরে নির্ভরশীল। যেমন ধরুন আপনার প্রতিমা শিল্পী থেকে শুরু করে ছোট ছোট মেলা দোকান, ফুচকাওয়ালা, প্রচুর এই যে প্রচুর এত মানুষ আসছে, প্রচুর একটা এখানে লেনদেন হচ্ছে, তাতে করে কিন্তু সব দিক থেকে রাজ্য সরকারের এবং প্রচুর মানুষের প্যান্ডেল যারা করছে, মাইক যারা দিচ্ছে, প্রত্যেকটা মানুষের একটা কিন্তু উপার্জনের একটা মাধ্যম এই পুজো। এই পুজোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক মানুষেরই ক্ষতি হবে। যেমন এই বৃষ্টিতে এত মানুষের ক্ষতি হলো, প্রচুর মানুষের আপনার বই পাড়াতে তো প্রচুর বই ডুবে গেছে, সেখানে অনেক ক্ষতি হয়েছে। পুজোতেও যদি পুনরায় এটা হয় তাহলে আরও হয়তো অনেকের ক্ষতি হবে। আমরা কামনা করি যাতে পুজোর সময়টা অন্ততটুকু এরকম না হয়। বেশ রাজুদা, পুজো শেষ হওয়ার পরই কিন্তু SIR নিয়ে ইলেকশন কমিশন কিন্তু মুভ করতে শুরু করেছে ইতিমধ্যেই। কোথায় ভয়, কোথায় সমস্যা? SIR হলে আপনাদের এত
থরহরিকম্প হচ্ছে কেন? দেখুন, এসআইআর নিয়ে আমাদের কোনো ভয়ের বিষয় নয়। আসলে এসআইআরটাকে এরা এনআরসির পাঠ করতে চাইছে। কয়েনের এপিঠ হলো এসআইআর, কয়েনের ওপিঠ হলো এনআরসি। এনআরসি আর এসআইআর এই দুটো এক। কি করে? এই দুটো এক? হ্যাঁ, কি করে আমি আপনাকে বোঝাচ্ছি। নাম্বার ওয়ান, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, যেটাকে বলা হয় এনআরসি, তার কি কাজ? তার কাজ হলো ভারতীয় যারা নাগরিক তাদের একটা নথিভুক্ত করে, তাদের নামের তালিকা করে, তাদেরকে ভারতীয় নথিভুক্ত করে তাদের একটা তালিকা তৈরি করা। এনআরসির কাজ। তাতে যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে। এবার এসআইআর কাজ কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তার কি কাজ? তার কাজ একই। যারা ভারতীয় তাদের একটা নাগরিকত্ব, তাদের একটা ভোটের তালিকা তৈরি করে সেটাকে ইলেকশন কমিশনের কাছে নথিভুক্ত করা। তাহলে দুটোই এক। এবার আমাদের চিন্তাটা কোথায়? আমাদের চিন্তা হলো এটা, যারা বহু বছর ধরে এই বাংলায় বাস করছে, যারা ওপার বাংলা থেকে ধর্মীয় অত্যাচারের কারণে যারা এখানে চলে এসেছে, বিশেষ করে আমি চিন্তিত মতুয়া এবং নমশূদ্র সমাজ নিয়ে। মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তু সমাজ, যারা কয়েক কোটি ভোটার, অন্তত 3 কোটি ভোটার, যারা বহু বছর ধরে এখানে ভোট দিচ্ছে, 40 বছর 45 বছর ধরে যারা ভোট দিচ্ছে, এদের হচ্ছে এসআইআর লিঙ্কটা কোথায়? 1952 ভারতের প্রথম ভোটার লিস্টের। এখানে দেখুন এসআইআর বলছে 2002-এ যদি কারোর নাম থাকে তাহলে অটোমেটিকলি। যদি একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, আপনি যদি বলেন এনআরসি আর এসআইআর এপিট আর ওপিট, 2002-এ যখন হয়েছিল তখন তার এনআরসি হয়েছিল। বলছি 2002-এ, তার আগে আইন পাস হয়ে গেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এ সেটাকে আনা হয়েছিল, 2003-এ সেটাকে পাস করা হয়েছিল। এবার হচ্ছে যে কেন, দেখুন আমার বক্তব্য হচ্ছে যে 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে, এই যে এরা বলছে, প্রচার করছে যে তাদের আর কিছু লাগবে না। আচ্ছা বলুন তো, তাহলে যারা অবৈধভাবে ভারতে এসেছে, অবৈধভাবে ভারতে আসার পরে যারা 2002-এ ভোটার লিস্টে যারা নাম তুলে নিল, তারা কি ভারতীয় হয়ে গেল? না। তাহলে তাদেরকে প্রমাণ দিতে হবে যে ওখানে আবার আপনি ব্যাকে চলে যান, ব্যাকে চলে গিয়ে দেখুন তার আগে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025 সেটা আগে পাস করেছে, পরে এসআইআর এসছে। ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025 কোথা থেকে? পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টকে দুটো সংযোজন করে মার্চ করে নতুন একটা আইন নিয়ে আসলো, ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025। সেখানে বলছে যে 1987 সালের আগে যাদের জন্ম, তাদের ডেট অফ বার্থ, তাদের বাবা অথবা মায়ের একজনের তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। এবং 1987 সাল থেকে 2003 পর্যন্ত যাদের জন্ম, তাদের বাবা মা দুজনের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। এবং 2003 থেকে আপ টু ডেট যাদের জন্ম, তাদের নিজস্ব বার্থ সার্টিফিকেট লাগবে। এই যে 3টে ফর্মুলা দিয়েছে, তাহলে সিটিজেনশিপ প্রমাণ কী করবেন? একটা হলো যারা অন্য দেশ থেকে এসেছে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে হবে, অথবা যদি তারা আদি ভারতীয় হয়, এই দেশের যারা বাসিন্দা যদি আদি ভারতীয় হয়, তাহলে 1948 জুলাই তার 6 মাস আগেকার বাড়ি জমির দলিল বা কোনো একটা প্রমাণপত্র দেখাতে হবে যে তারা ভারতে বসবাস করছে। অথবা যদি অন্য দেশ থেকে এসেও যায়, তারপরে আমার প্রথম যে ভোটার তালিকা ভারতের 1952, সেই ভোটের তালিকায় তার পরিবারের কারো নাম থাকতে হবে। এতগুলো নিয়ম রয়েছে ভারতীয় প্রমাণের ক্ষেত্রে, এবং তার মধ্যে কোনো একটা দেখাতে হবে 2002-এ ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের জন্য। এই নামের তালিকা, এই 2002-এ নাম থাকলেও এসআইআরে তারা নাম তুলতে পারবে না। বাংলাদেশ থেকে, মানে তখন পূর্ব পাকিস্তান, যারা এসেছে তারা কিন্তু সবাই অবৈধ উপায়ে এসেছে, এবং আসার পরে বিভিন্ন উপায়ে তারা এখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে ব্যবসা বাণিজ্য করে দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে বসবাস করছে। এই এসআইআরের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মতুয়া মানুষের নাম কাটা যাবে, প্রত্যেকটা নমশূদ্র মানুষের নাম কাটা যাবে, প্রত্যেকটা উদ্বাস্তু মানুষ যারা ওপার বাংলা থেকে এসে 30-40 বছর ধরে বসবাস করছে তাদের নাম কাটা যাবে। এবং তাদের শুধু নাম কাটাই নয়, তাদের নাম কাটা গেলেই বেনাগরিক হবে, তাদের সম্পত্তি এ টু জেড যা আছে তাদের হাতছাড়া হয়ে যাবে, তাদের আর থাকবে না। তো এই জন্য আমরা ভয় পাচ্ছি যে এসআইআর নামক এনআরসিটা করতে গেলে মানুষ ধরে ফেলবে, যাই এনআরসি করে দিল, বিজেপির এগেনস্টে চলে যাবে মতুয়া নমশূদ্ররা, যার ফলে ঘুরিয়ে এনআরসিটাকে না বলে এরা এসআইআরটাকে সামনে নিয়ে এসে, নামটা চেঞ্জ করে এসআইআরটাকে সামনে নিয়ে এসে এনআরসির কাজটাকে করাচ্ছে। বেশ, তাই আমরা ভয় পাচ্ছি। বেশ, রাজুদা আরেকটা প্রশ্ন করি। এখানে তৃণমূল কংগ্রেসের আপনাদের দলের সাধারণ সম্পাদক এসেছিলেন, আরও বিভিন্ন তৃণমূল যুবের, আপনাদের যুব সংগঠনের সাধারণ সম্পাদক এসেছিলেন। আমার যেটা আপনাকে প্রশ্ন, যে এই যে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিঙ্গা বলছে, আমি তাদেরকেও প্রেস করেছিলাম, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা কারা? আপনারা কি এদের ভোটেই যেতেন নাকি?
দেখুন, প্রথম কথা হচ্ছে আমার এই বিজেপি যারা এখানে এসেছিল, যাদের যাদের আমি আপনাদের চ্যানেলে দেখেছি, টু জেড সবাই এসেছিল, সজলদা থেকে শুরু করে শঙ্কুদা, কেয়াদি, অনেকেই এসছে, আমি সবাইকেই চিনি, বিভিন্ন চ্যানেলে তাদের সাথে আমি বিভিন্ন ডিবেটে থাকি। তো যারা যারা এসেছিল আমার তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, রোহিঙ্গা কারা? রোহিঙ্গা কারা এবং রোহিঙ্গাদের এখানে থাকতে আশ্রয় কে দিয়েছে? রাজ্য সরকার দিয়েছে না কেন্দ্র সরকার দিয়েছে? 2024-এ পার্লামেন্টে কেন্দ্র সরকার অফিসিয়ালিভাবে জানিয়েছে যে ভারতবর্ষে রোহিঙ্গা বসবাসকারী 22,500 জন, 22,500 ভারতবর্ষে রোহিঙ্গারা এসে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা কারা? রোহিঙ্গারা হলো শরণার্থী। এবার শরণার্থী, তাদের কাছে শরণার্থী হওয়ার জন্য স্পেশাল পারমিশন রয়েছে। কাদের পারমিশন রয়েছে? ইউনাইটেড নেশন রিফিউজি ফর হাই কমিশন, ইউনাইটেড নেশন রিফিউজি ফর হাই কমিশন, যারা অনুমোদন দেয় রোহিঙ্গাদের বিভিন্ন দেশের, মায়ানমারের পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, অর্থাৎ তারা এখানকার শরণার্থী হওয়ার জন্য। তো শরণার্থী হিসেবে বাংলাদেশেও আছে, ভারতেও আছে, অন্য রাজ্যেও আছে, ভুটানেও আছে। তো রোহিঙ্গা মানে এরা, বিজেপি আসলে যেটা করতে চাইছে, খেলাটা অন্য খেলা। রোহিঙ্গা শব্দটাকে আসলে এটাকে ভিলেন একটা কিছু দেখাতে চাইছে। যেমন ধরুন মা দুর্গার সাথে অসুর, মা দুর্গা অসুরকে মারছে, মানে অসুর মানে বদমাস আর মা দুর্গা মানে ভালো। এরকমই রোহিঙ্গা মানে বদমাস আর বাকি যারা আছে তারা হলো ভালো। তা রোহিঙ্গা হলো একটা অসুর জাতি বা ভিলেন টাইপের কোনো একটা কাল্পনিক চরিত্র, বা তার লম্বা দুটো শিং আছে, বড় বড় দাড়ি আছে, বড় নখ আছে, এরকম কিছু একটা রাক্ষস টাইপের কিছু একটা। তো তাদেরকে দাগিয়ে, মানে তাদেরকে লক্ষ্য করে ভারতীয় মুসলিমদের তারা রোহিঙ্গা বলতে চাইছে। আসলে রোহিঙ্গা একটা সম্পূর্ণ একটা আদিবাসী, আমাদের ভারতের যেমন আদিবাসী মূল নিবাসী, মায়ানমারে রোহিঙ্গারা হলো সেখানকার মূল নিবাসী বা আদিবাসী। তাদের ডকুমেন্টস না থাকার জন্য 1987 সালে তাদের নামে এনআরসিতে নাম আসেনি, যার ফলে তারা শরণার্থী হয়ে গেছে। এবার তারা শরণার্থী এবং বিভিন্ন দেশে তাদের ইউনাইটেড নেশন রিফিউজি ফর হাই কমিশন তাদের অনুমোদন দিয়েছে থাকার জন্য। কিন্তু এই যে রোহিঙ্গা, এই রোহিঙ্গাটা একটা ভিলেন বানানোর চক্রান্ত। এবং রোহিঙ্গা মানে মুসলিম, ওরা দেখবেন বলবে লুঙ্গি বাহিনী, দাড়ি, লুঙ্গি, অর্থাৎ মুসলমান মানেই হলো রোহিঙ্গা। ওরা ডাইরেক্টলি ভারতীয় মুসলিমদেরকে হিট করছে না, কিন্তু সবাইকে ইনডিরেক্টলি কিন্তু রোহিঙ্গা বলে সমস্ত ভারতীয় মুসলিমদেরকে রোহিঙ্গা বানাতে চাইছে। আসলে তারা চায় হিন্দুদের, মানে উগ্র হিন্দু, মানে হিন্দু বলতে মানে তাদের ভাষায় এসসিরা হিন্দু নয়, এসটিরা হিন্দু নয় এবং ওবিসিরা হিন্দু নয়, মানে উগ্র ব্রাহ্মণ্যবাদী যে হিন্দু সেইগুলো বাদে তারা সবাই হলো রোহিঙ্গা, বা তারা এখানকার ভারতীয় নয়। তাই তারা দেখবেন বিভিন্ন জনগণনাতেও বলবে, আমি তো আপনি হেমন্ত বিশ্ব শর্মা ডিরেক্টলি বলেছেন যে এসসিরা হিন্দুর মধ্যে পড়ে না, এসটিরা আদিবাসীরা হিন্দু নয়, ওবিসিরা হিন্দু নয়, হেমন্ত বিশ্ব শর্মা বলছে। এমনকি রাম মন্দিরে এদের প্রবেশ নিষেধ, তাহলে এদেরকে এরা হিন্দু মানে না, মুসলমানদেরকে এরা রোহিঙ্গা বলছে। আর রোহিঙ্গা একটা সম্পূর্ণ জাতি, এই রোহিঙ্গাকে ভিলেন বানানোর একটা চক্রান্ত। আমি তো সোজা হিসেব, যে কেউ গুগলে টাইপ করুন, এই মুহূর্তে ট্রাইব টিভি যারা দেখছেন গুগলে টাইপ করুন যে কতজন রোহিঙ্গা ভারতে বসবাস করছে, দেখবেন 22,500 জন রোহিঙ্গার তালিকা আসছে। এবং তাদেরকে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। এখানে কিন্তু এই শুভেন্দু অধিকারীরা রোহিঙ্গা 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 বলে একটা বিমারি, একটা রোগ ফেলানোর চেষ্টা করছে। বেশ, রাজুদা শেষের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এবার কতগুলো সিট হারাবেন আপনারা? কারণ আমি প্রশ্নটা পুরো করিনি, কারণ আপনাদের দলের যারা এসছেন এখানে, যারা সম্পাদক, রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক এসছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তো এই যে দুর্নীতির এত পাহাড় প্রমাণ অভিযোগ, 1 নম্বর। 2 নম্বর, এসএসসির লিস্ট নিয়ে যা যা হয়েছে আপনারা জানেন। কোটি কোটি টাকা মন্ত্রী যিনি ছিলেন তার বাড়ি থেকে, পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়ি তার উদ্ধার করা হচ্ছে, কোটি কোটি টাকা তার নাম যুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে এত কিছু, মহিলা নিরাপত্তা, কসবা ল কলেজ, যেখানে দুর্নীতি অভিযোগ সেখানেই শাসক দল নাম চলে আসছে বিভিন্ন স্তর থেকে। তো ওভারঅল কি মনে হচ্ছে কতগুলো সিট কমতে পারে? দেখুন, তৃণমূল কংগ্রেস, প্রথম কথা হচ্ছে 2011 থেকে 2025 আপনি একটা ডিস্ট্রিক্ট কোর্ট, লোয়ার কোর্ট, সাব ডিভিশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও দেখাতে পারবে না তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো একটা দুর্নীতির বিরুদ্ধে একটা রায় আছে। কোথাও কোনো দুর্নীতির রায় নেই। যেটুকু আছে সেটা হচ্ছে আমাদের কিছু এসএসসিতে দুর্নীতি হয়েছে তো কোর্ট বলেছে রাজুদা। ওইটাও আসছি, তার আগে টাকার বিষয়টা আসছি, দিয়ে আমি এটা লাস্ট বলছি আপনাদের। এবার কোথাও কোনো কোর্টের প্রমাণ নেই যে দুর্নীতির সাথে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যুক্ত। কোথাও কোনো ব্যক্তি
যে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে বা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে বা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এমএলএ হয়ে সে যদি ব্যক্তি স্বার্থে এই পার্টির নাম ব্যবহার করে থাকে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল কংগ্রেস ছাতাটা তো আপনার দলের না, কোনো ছাতার তলা দাঁড়িয়ে এসে এই কাজটা করলো। যখন এটা ধরা পড়েছে, যখন দল জানতে পেরেছে, দল তাকে বহিষ্কৃত করেছে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু এখনো মনে রাখতে হবে, যাদের বিরুদ্ধে মোবাইল ফেললো, হ্যাঁ, তাকে তো বহিষ্কার করা হলো না। মোবাইল ফেলাটা সেটা এখন কোনো টিভি চ্যানেলে আমরা দেখিনি যে মোবাইল ফেলেছে, এবং তাকে যে ধরা হয়েছে তার কোনো নোটিশ নেই, সেটা তার আইনজীবী বলবে, যদিও টেকনিক্যাল বিষয়। সে করার পরেও কেন তাকে আবার পুনরায় ধরা হলো উইদাউট নোটিশ, সেটা তার আইনজীবী সেইভাবে বলবে। আমার বক্তব্য হচ্ছে যে যারা করেছে তারা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে, নিজের অর্থ নিজের ব্যাংক অ্যাকাউন্টে ভরেছে, নিজের পরিবারের জন্য করেছে। তৃণমূল কংগ্রেস কোনোভাবে এর জন্য দায়ী নয়। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এটাকে মেনে নেয় না বা অ্যাকসেপ্ট করে না। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে কিন্তু মাথায় রাখতে হবে, অভিযোগ মানে কিন্তু সেটা প্রমাণিত নয় যে অভিযোগ মানেই সে দোষী। এখন সবটাই জুডিশিয়াল ম্যাটার, কোথাও কোর্টে কারো বিরুদ্ধে প্রমাণ নেই। পার্থদা জামিন পেয়ে যাচ্ছে একটার পর একটা মামলায়, বালুদা জামিন পেয়ে গেছে, কেষ্টমণ্ডল জামিন পেয়ে গেছে। যাদের ধরছে তাদেরকে তো আটকাতে পারছে না, প্রমাণ দিতে পারছে না। এই কয়েকদিন আগেই আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা, ইডি তাকে হেফাজতে নেওয়ার জন্য দিয়েছে, ইডিকে উল্টে ধমকাচ্ছে হাইকোর্ট যে তোমরা কি করছো, আবার তো হাজিরা দেওয়ার জন্য ডেট দিয়েছে। ঠিক আছে, হাজিরা দেবে, সেটা তো একটা জুডিশিয়াল ম্যাটার। অর্থাৎ দেখুন, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, মমতাদি বলেছিলেন যে আমরা বদলা নয় বদল চাই। বিজেপির যে মাইন্ড, তারা যে ক্ষমতাকে অপব্যবহার করছে এজেন্সিকে কাজে লাগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেম জিনিসটা করতো, আজকে আমাদের যতগুলো মন্ত্রী দেখছেন তারা জেলে ভরেছে। মমতাদি যদি এটা বলতো যে বদলা হবে, যদি একবার বলতো, তাহলে কিন্তু আর একটাও বিজেপির ঝান্ডা ধরা লোক পেতেন না, সিপিএমের লোক পেতেন না, কাউকে পেতেন না, পুরো ফাঁকা মাঠ থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে যে রাজনীতি গণতান্ত্রিক উপায়ে জেতা যায়, রাজনীতিভাবে জয়ী হওয়া যায়, মানুষের মন জয় করা যায় গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে। সব মানলাম রাজু, আপনি যেগুলো বললেন আমি সব মানলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর, কতগুলো সিট কমবে? না, এখানে প্রথম কথা স্পেসিফিক আনসার দিন আমার। হ্যাঁ বলছি, এখানে সিট কমার তো প্রশ্নই ওঠে না, সিট বাড়বে। অনেক সিট, দুর্নীতির অভিযোগের পর সিট বাড়বে। অভিযোগটা মানুষ নেয় না। অভিযোগ মানে বিজেপির কাজ হলো অভিযোগ করা, কারণ তারা মাঠে নাই, মানুষের সাথে নাই, মানুষের পাশে নেই, তারা টিভি মিডিয়ায় আছে। আরে বিজেপির নাম আপনি নিচ্ছেন কেন? আপনারা কমলে বিজেপির বাড়বে তাই জন্য? না, বিজেপির, দেখুন, বিজেপি যারা এই প্রোপাগান্ডাটা তৈরি করছে, যারা মার্কেটে প্রচারটা করছে, বলুন তাদের কাছে আছে এটা কি? এই আপনাদের ক্যামেরা যদি তাদের দিকে ফোকাস না করেন, মাঠে খুঁজে পাবেন একটা বিজেপি? বলুন তো, যে 100টা লোক নিয়ে মিটিং করতে, ওরা তো দেখা যায় বড় বড় ঝান্ডা, লাল ঝান্ডা, বড় বড় ঝান্ডা নিয়ে যাচ্ছে, সেখানে 50টা লোক, আর এমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেল থাকছে মনে হচ্ছে 500 লোক। বিজেপির পয়সা দিয়ে লোক নিয়ে আসছে, বিজেপির রাজ্য অফিসে, জেলা থেকে নেতৃত্ব এসে রাজ্য অফিস ভাঙচুর করছে, রাজ্য অফিসে রাজ্য নেতাদের চুনকালি মাখাচ্ছে, তাদের তো এই অবস্থা। অর্থাৎ তারা শুধু মিডিয়ায় টিকে আছে, আপনাদের ক্যামেরাগুলো আছে বলে বিজেপিকে মার্কেটে দেখা যাচ্ছে। আপনাদের ক্যামেরা যদি একদিন ফোকাস ছেড়ে যায়, ওই একদিনই বিজেপি উদা হয়ে যাবে, বিজেপি মার্কেটে নেই। তৃণমূল কংগ্রেস কাজে বিশ্বাসী, কর্মে বিশ্বাসী। তাহলে 12টা সিট পেল কি করে? 12টা সিট পেয়েছে, 18 থেকে 12টা হয়েছে, এখনও কিছু দেবে। দেখুন, গভর্নমেন্টের অ্যান্টি ভোট তো একটা আছে, বামফ্রন্টের যে ভোট, সেই ভোটটা তো কোথাও না কোথাও যাবে। এক্স্যাক্টলি। এবার আপনি যেটা বামফ্রন্ট তুললেন বলে আমি আপনাকে শেষ প্রশ্ন করব। বামফ্রন্টের যারা এসছেন রাজুদা, এখানে বামফ্রন্টের কংগ্রেসের দু দলেরই এসছেন, তারা বলছেন আপনাদের সঙ্গে একটা ইউনিক সেটিং করেছেন বিজেপির সঙ্গে, যেখানে মানুষজনকে পুরো বোকা বানাচ্ছেন, ধোকা দিচ্ছেন, যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং মানুষ বুঝতে পারছে না, তাই জন্যই এই জিনিস হচ্ছে। বলুন না, এইটা দেখুন, এটা তো বামফ্রন্ট বলবে, মানে জনগণ বলছে না, ওটা বামফ্রন্ট বলছে। জনগণ ওদের কথা ভুলে গেছে। জনগণ ওদের সাইনবোর্ড ছাড়া মাঝে মধ্যে দেখা না, কেউ সাইকেল নিয়ে গেলে দেখা যায়। এই বহু বছর আগে দেখেছিলাম, সিপিএম নামক একটা পার্টি ছিল, এটা সিপিএমের অফিস ছিল, এখানে এই আলিমুদ্দিন স্ট্রিটের লোকজন আসতো, এটা ইতিহাস হয়ে গেছে। বামফ্রন্ট বলে কিছু নেই আর কোথাও। কিন্তু এখন যেটা হচ্ছে, সাইনবোর্ডটা আছে, আর মানুষের কথা ওরা বলে না, ওরা নিজেদের কথা বলে। ওরা দেখবেন প্রত্যেকটাই বিরোধিতা করে। আপনি যে দুর্নীতির কথা বলছেন, চাকরি, এসএসসি, যা কিছু বলছেন, তার সম্পূর্ণ এত কিছু ঘটনা, এত কিছু মানুষের ক্ষতি, তার জন্য সম্পূর্ণ দায় বামফ্রন্টের। সম্পূর্ণভাবে তারাই যাতে চাকরি চলে যায় মামলা করছে, আবার নতুন পরীক্ষা হচ্ছে, পরীক্ষা যাতে বাতিল হয় নতুন মামলা করছে, আবার যাতে যাতে তাদেরকে ওই একটা ভাতা দিচ্ছিল, যে একটা তাদেরকে টেম্পোরারি একটা ভাতা দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত সলিউশন না হচ্ছে, সেই ভাতার বিরোধিতা করবে। মানে এরা মানুষের ভালো চায় না, মানুষের ক্ষতি চায়,
যার ফলে এরা বিরোধিতা করবে, এরা মানুষ এদের সাথে নেই, তাই এরা মানুষ বিরোধী। মানুষ এদেরকে জবাব দিয়ে দিয়েছে, মানুষ এদের ধারে কাছে নেই, কোথাও একটা পঞ্চায়েত পর্যন্ত এরা যেতে না, এমএলএ তো দূরের কথা। যে বামফ্রন্টের নেতাগুলো আপনাদের চ্যানেলে এসে ডায়লগ দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে, তাদেরকে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন যে এবার 2026-এ বামফ্রন্ট ক্ষমতায় আসবে, বলতে বলুন তো দেখি। আরে মিডিয়ার সামনেই তো বলবে, কত বড় দেখি বুকের পাটা। অনেক দামি দামি গাড়ি চড়া যায় এখন, সেই আর দিন নেই, এখন বামফ্রন্টের চরিত্র বদলে গেছে। একটা এসে বলুক না 2026-এ বামফ্রন্ট ক্ষমতায় আসছে, দেখুক না, তারপর রাস্তা দিয়ে বেরিয়ে যাক, লোকে মানে ছ্যাঁচা করবে। অর্থাৎ তাদের নিজেদের মুখ দিয়ে বেরোচ্ছে না 2026-এ তারা ক্ষমতায় আসবে, তার আবার মানুষের কথা বলে। বামফ্রন্ট নামক সংস্থাটা উঠে গেছে, ইতিহাস, ওটার কিছু নেই, সাইনবোর্ড হয়ে গেছে, আর নেই বাজারে। বিজেপি তাদের এখন তারা বুঝে গেছে বলেই তারা এই ভোটটা বিজেপিকে দিয়েছে। 18% ভোট বিজেপিতে আছে, 18টা সিট ছিল বিজেপিতে গেছিলো, কমে তারা কনভার্ট হয়ে আবার ফেরতে এসছে কিছুটা। 2026-এ দেখবেন তারা যা ওদের যেটুকু সিট দরকার বিরোধী দলনেতা করার জন্য, সেই 40টা সিটও তারা পাবে না, 40টা সিটের কমে তারা থাকবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবে না, নিশ্চিত। আচ্ছা, বেশ। শেষ প্রশ্ন রাজু, একটু টাফ কোয়েশ্চেন, পুজোর আগে একটা মানুষজনের হয়তো এটা মনের প্রশ্ন, আপনাদের প্রধান প্রতিপক্ষ কে, বিজেপি না সিপিএম? আমি কংগ্রেসকে নামটা নিলাম না, যেহেতু জোট বলে, তাই। কে প্রধান প্রতিপক্ষ আমাকে বলুন। দেখুন, যদি আপনি খুব সত্যি কথা জিজ্ঞেস করেন, তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিপক্ষ বর্তমানে রাজনীতিতে পশ্চিমবাংলায় অন্তত নেই। কারণ এটা তো ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল না। আপনি ভাইস প্রেসিডেন্ট এসসি ওবিসি সেলের মতো কথা বলছেন। আপনি একজন মানুষ হিসেবে বলুন, যে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বলুন, যে আপনাদের প্রধান প্রতিপক্ষ কে? প্রতিপক্ষ এই মুহূর্তে সিপিএম যেহেতু নেই, কংগ্রেসও শূন্য, সিপিএমও শূন্যতে বিজেপি 2-4টা আছে, তাহলে বিজেপি এখন বিজেপিই আছে মার্কেটে, হালকা 2-4 জায়গায় দেখা যায় একটু একটু। প্রধান প্রতিপক্ষ বিজেপি, আর সিপিএম প্রতিপক্ষ মানে নিচ থেকে তুলে ধরছেন যাতে ফোকাসটা বেড়ে যায় মানুষের, এবং বিজেপি মোটেও না। সিপিএম এমনিই নাই, ওকে তুলে ধরতে কে যাবে? ও এমনিই নাই, তুলে ধরলেও উঠবেন, নেই তো তুলবেন কোথায়? তুলতে গেলে তো বস্তুটা দরকার, ওরা নেই, তোকে আপনি কি তুলবেন? কিছু একটা 100 গ্রাম বাটখারা হলেও তাতে রেখে তুলবেন, ও তো শূন্য, মহাশূন্যকে কি তুলবেন আপনি? ওটা তো হারিয়ে গেছে, ওটা finish.com-এ চলে গেছে, ওর আর কিছু অস্তিত্ব নেই, অস্তিত্ববিহীন একটা বস্তু। বহু আগে ছিল, ইতিহাসে পড়ানো হবে যে 2011 সালের আগে সিপিএম নামক একটা সংস্থা ছিল, 2027-এ দেখবেন সিলেবাস এটা আসবে, ওটা ইতিহাস। তাহলে 2026-এ পুজোর পর থেকে এসআইআর তার নোটিফিকেশন, তারপর থেকে সেরকমই খবর, তারপর ভোটের একদম ঢাক বাজতে শুরু করবে। আপনারা কি ক্ষমতায় আসছেন? না, আমরা তো ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকবো আগামী আরো 30 বছর নিশ্চিন্তে। 30 বছর? হ্যাঁ, মমতাদি থাকার পরে অভিষেক ব্যানার্জি আসবে, অভিষেক ব্যানার্জি বহু বছর এখানে শাসন করবে, বড় বড় ইতিহাস এটা আমাদের না, সাধারণ মানুষের ইতিহাস নয়, বলুন হবে। হ্যাঁ, বিরাট ইতিহাস হতে চলেছে, বিরাট ইতিহাস হতে চলেছে, যেটা এখনো কেউ, সারা ভারত এটাকে তাকিয়ে দেখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য লিডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উত্তরসূরি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য একমাত্র প্রার্থী। সবাই মানবে আপনার দলের? সবাই মানবে। কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি কম আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লিডার সারা ভারতবর্ষে এরকম ইয়াং লিডার খুব কম আছে। এত সুন্দর বলে, তার একটা কোনো খুঁত পাওয়া যায় না, নিখুঁতভাবে বলে, এবং এত সুন্দর বিশ্লেষণ এবং এত সুন্দর লিডারশিপ দেওয়ার ক্যাপাসিটি, এরকম লিডার, এরকম কম বয়সী লিডার সারা ভারতবর্ষে নেই। এই মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতের সবথেকে কনিষ্ঠতম লিডার, যে ইউনিক এবং সবথেকে বড় লিডার। বেশ রাজুদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পুজো খুব ভালো কাটুক, এবং অনেক বড় দায়িত্ব পুজোর পর আপনার দলের। আর প্রার্থী হচ্ছেন? সেটা প্রার্থী হওয়া না হওয়া সে দলের ওপরে, সেটা আমি কি করে বলবো। দল হলে হবে, না হলে হবে না। আমরা কাজ করতে এসেছি, আমরা প্রার্থী আসিনি। আমাদের কাজ হলো কাজ করা, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, মানুষের সুবিধা অসুবিধায় বিপদে পাশে থাকা। প্রার্থী হবে দিদি যাকে বুঝবেন, অভিষেক ব্যানার্জি যাকে বুঝবেন তাকে করবেন, সেটা তো অনেক ওনাদের বিষয়, ওইটা আমাদের মতো কর্মীদের বিষয় নয়। বেশ, ভালো থাকবেন। নমস্কার, আপনিও ভালো থাকবেন। প্রত্যেক দর্শককে আমি শারদীয়ার আমি প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর এনজয় করুন। নমস্কার। আপনারা দেখবেন হট সিটে হট টক পুজোর আগে, কিন্তু আমরা এটাই শেষ এপিসোড, শেষ পর্ব। পুজোর পর নিশ্চয়ই আপনাদের পুজো খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর পুজো পরিক্রমা সহ আরও অনেক অনুষ্ঠান ট্রাইস্ট টিভি বাংলায় পুজোর মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং আমরা শিওর যে আপনাদের খুব ভালো লাগবে। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইস্ট টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।